আজ আমরা ভূগোলের ভারতের ভূগোলের উপর দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তাহলে ভারতবর্ষকে ভূপ্রাকৃতিক ভাবে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 6টি ভাগের কি কি নাম? এক নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমি মেনলি হিমালয়কে বোঝাবো। এই যে এই কালো যে কালার দিয়ে আমার এখানে দেখানো আছে, এই যে এইটা এখান থেকে এদিক হয়, এটাই সিকিমের কাছে কিছুটা আছে, এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বরে কি, উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি বলতে আমরা যেটা গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি বুঝি, সেইটাই আমার উত্তরের সমভূমি অঞ্চল। এই যে লাল রঙের যে আমার কালার দিয়ে দেখানো আছে, এই উত্তরের সমভূমি অঞ্চল। ঠিক আছে, ম্যাপে দেখতে হবে যে কোথায় কোনটা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। 3 নম্বরে কি না, উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি বা পাহাড়ি অঞ্চল কি, এই যেটা আমার গ্রিন কালার বা সবুজ রঙের কালি দিয়ে আমি দেখিয়েছি, এটা হচ্ছে এই জায়গাতে আমার কি আছে না, যে মালভূমি অঞ্চল এবং কিছু পাহাড়ের, যেমন এদিকে কি আছে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, সাতপুরা, বিন্ধ্য, এগুলো সব কোন ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগে পড়ছে না, উপদ্বীপীয় মালভূমি এবং পাহাড়ি অঞ্চল। এবার 4 নম্বরে কি, 4 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি। তাহলে ভারতবর্ষের অনেকটা অংশ উপকূল আছে। আমরা আগের দিন পড়েছিলাম যে 7516.6 কিলোমিটার উপকূল আছে, এবং তার মধ্যে মেনল্যান্ডের সঙ্গে যে উপকূলটা আছে সেটা যে 6100 কিলোমিটার। সেই উপকূলের যে সমভূমি, সেটা কোনটা, এই যে প্লাস প্লাস চিহ্ন রেড কালারে করা আছে এখান থেকে, এই যে এই অংশটা, এই গুজরাটের এই জায়গাটা, এটা হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল। আচ্ছা, 5 নম্বরে কি, মরু অঞ্চল। মরু অঞ্চল রাজস্থান আছে, তোমরা সবাই জানো। এই যে কালো রঙের যে মাইনাস মাইনাস করে দেখানো আছে, এই জায়গাটা হচ্ছে আমার ভারতের মরু অঞ্চল। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে দ্বীপ সমূহ। দ্বীপ সমূহ বলতে কি, এই যে এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এখানে কি আছে লাক্ষাদ্বীপ। এই দুটো কথা এখানে বলা হয়েছে দ্বীপ সমূহ। তাহলে মোট 6 ভাগে ভূপ্রাকৃতিক ভাবে আমি ভারতবর্ষকে 6টি ভাগে ভাগ করলাম। কি কি, একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর কি উত্তরের সমভূমি অঞ্চল, তারপর কি উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চল, 4 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি, 5 নম্বর হচ্ছে মরু অঞ্চল, এবং 6 নম্বর হচ্ছে দ্বীপ সমূহ। এবং আমরা ম্যাপে দেখে নিলাম যে ঠিক কোন কোন জায়গায় কোন কোন ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ অবস্থিত, সেটা আমরা ম্যাপে দেখে নিলাম। তাহলে আজকে আমরা আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে। ঠিক আছে, তাহলে এটা শুরু করি। তাহলে আজকে আমরা কি পড়বো না, উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা মেনলি
কিটাকে বলছি না হিমালয়কে। তাহলে হিমালয় সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে হিমালয় কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা তোমরা কম বেশি সবাই জানো, যে হিমালয় যেখানে বর্তমানে এখন আছে সেই জায়গায় কি ছিল না টেথিস সাগর। সেই টেথিস সাগর দুটো মহাদেশীয় প্লেট। তাহলে আমাদের মাটির নিচে কি ধরনের প্লেট থাকে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় প্লেট। তাহলে এখানে কি ছিল, দুটো মহাদেশীয় প্লেট, ঠিক আছে। দুটো মহাদেশীয় প্লেট পরস্পরের কাছে আসার ফলে এখানে একটা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, ফোল্ড মাউন্টেন। সেই ভঙ্গিল পর্বতকে আমরা এখন হিমালয় রূপে দেখতে পাই, ঠিক আছে। তাহলে এরপর এই হিমালয়কে আমরা কয়েক ভাগে আমরা ভাগ করব। কি কি ভাগে না, ভৌগোলিক ভাবে ভাগ করব, আঞ্চলিক ভাগে ভাগ করব, আর একটা উলম্ব ভাবে ভাগ করব, ঠিক আছে। তিন ধরনের ভাগ আমরা এখানে করব। তাহলে ভৌগোলিক ভাবে হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি কি, পশ্চিমের হিমালয়, 2 নম্বর হচ্ছে মধ্য হিমালয়, আর 3 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, ঠিক আছে। তাহলে পশ্চিমের হিমালয় বলতে আমরা কোন জায়গাটা বুঝবো না, পশ্চিম হিমালয় ঠিক এই পোর্শনটা, এইখান পর্যন্ত, এখান থেকে এই জায়গাটায় সিকিমের এখান পর্যন্ত এটি কি বুঝবো, এটা হচ্ছে মধ্য হিমালয়, এবং বাকি এই জায়গাটা হচ্ছে পূর্ব হিমালয়, ঠিক আছে। এবার এই ভাগগুলো আমরা কিভাবে করলাম, যে কোনখান থেকে কোনটা পূর্ব হিমালয়, কোনখান থেকে কোন জায়গাটা মধ্য হিমালয়, কোনখান থেকে কোন জায়গাটা পশ্চিমে হিমালয়। এই ভাগটা আমরা করেছি 4টি নদীর দ্বারা। 4টি নদী কি কি না, একটা হচ্ছে এখানে আছে সিন্ধু, হলো, তারপর কি, তারপর হচ্ছে কালী, ঠিক আছে, তারপর হচ্ছে তিস্তা, আর শেষে হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। তাহলে পশ্চিম হিমালয় কোথায় কার কার মধ্যে আছে, এখানে কি আছে, সিন্ধু আর কি আছে, কালী। মধ্য হিমালয় কার কার মধ্যে আছে না, কালী আর তিস্তা, ঠিক আছে। আর পূর্ব হিমালয় কোন দুটি নদীর মধ্যে আছে না, তিস্তা ব্রহ্মপুত্র, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে ভৌগোলিক ভাবে আমি হিমালয়কে 3টি ভাগে ভাগ করি, এবং এই 3টি ভাগ কিভাবে ভাগ করি না, আমরা কিছু নদীর মাধ্যমে ভাগ করি। 4টি নদী আছে, সেই নদী দ্বারা আমরা ভাগ করি, এবং সেই বর্ডারগুলোর কিভাবে আমি দেখব না, পশ্চিমের হিমালয় সিন্ধু ও কালী নদীর মধ্যে আছে, মধ্য হিমালয় কালী নদী ও তিস্তা নদীর মধ্যে আছে, এবং পূর্ব হিমালয় কোথায় আছে না, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর মধ্যে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা ভৌগোলিক ভাবে পড়ার পর আমি এখানে পড়ব আঞ্চলিক ভাবে। আঞ্চলিক ভাবে হিমালয়কে 4টি ভাগে ভাগ করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়। 2 নম্বর হচ্ছে হুমায়ুন হিমালয়। 3 নম্বর হচ্ছে নেপাল হিমালয়। আর 4 নম্বর হচ্ছে আসাম হিমালয়, ঠিক আছে। তাহলে আঞ্চলিক ভাবে আমি কি করছি না, 4টে ভাগে ভাগ করছি। একটা জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, একটা কুমায়ুন হিমালয়, একটা নেপাল হিমালয়, একটা হচ্ছে আসাম হিমালয়। এই হিমালয়গুলো নদী দ্বারা বিভক্ত হয়ে আছে। কিভাবে না, এই যে জম্মু কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়, এটা আছে সিন্ধু ও
ও এখানে কি আছে শতদ্রু, ঠিক আছে। কুমায়ুন হিমালয় হচ্ছে শতদ্রু ও কালী, ঠিক আছে। নেপাল হিমালয় হচ্ছে কালী আর তিস্তা নদীময়, আর আসাম হিমালয় আছে তিস্তা আর ব্রহ্মপুত্র। তাহলে এই তিনটে আমার চারটে নদী কিন্তু সেম আছে, দেখো ভৌগোলিক ভাবে সিন্ধু, কালী, তিস্তা, ব্রহ্মপুত্র। শুধু শতদ্রুটা এখানে যোগ হয়েছে কি না, আমার মনে রাখতে হবে পশ্চিমের হিমালয়কে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি এখানে আঞ্চলিক ভাবে, একটা জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, একটা কুমায়ুন হিমালয়। তার জন্য মাঝে একটা বেরিয়ার হিসাবে শতদ্রু নদী চলে এসেছে। আর যেটা আমার মধ্য হিমালয় সেটাই আমার এখানে আঞ্চলিক ভাবে নেপাল হিমালয়, আর যেটা পূর্ব হিমালয় সেটা আমার আঞ্চলিক ভাবে আসাম হিমালয়। এখানে পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যে হিমালয়ের শ্রেণী বিভাগটা করবো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে উলম্ব ভাবে। তাহলে হিমালয়কে যদি উলম্ব ভাবে আমি ভাবি, উলম্ব ভাবে হিমালয়কে চারটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। প্রথমে শিবালিক হিমালয়, তারপরে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে গ্রেট হিমালয়, ঠিক আছে, বা হিমাদ্রি হিমালয় সবচেয়ে ভালো, হিমাদ্রি হিমালয়। আর 4 নম্বরে কি আছে ট্রান্স হিমালয়। ভালো করে দেখো, উলম্ব ভাবে আমি কি নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে এই সব থেকে নিচে যে হিমালয় আছে এটা হচ্ছে শিবালিক হিমালয়। তার ঠিক উপরে কি আছে না মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। তার ঠিক উপরে যেটা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, সবচেয়ে টপ সবচেয়ে উঁচু হিমালয়, সেটা হচ্ছে এটা গ্রেটার হিমালয়। এবং এই যে গ্রেটার হিমালয়ের পিছন দিকে মানে এটা ঠিক পিছনে এটা হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। এবারে এইগুলো সম্পর্কে আমি একটু ভালো করে জেনে নেবো, কারণ হচ্ছে এখান থেকে অনেক কোশ্চেন আমার পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে এই দিকটা আমি একটু মুছি। তাহলে আমি উলম্বভাবে 4 ভাগে ভাগ করেছি হিমালয়কে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করছি। ধরো যদি এটা আমি একটা ছবি এঁকেছি, ভালো করে দেখো, লক্ষ্য করে কি করছি। এই যে নিচে আছে সর্বনিম্ন যেটা, সেটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি শিবালিক আর নিম্ন হিমালয়। এটার নাম কি, এটা হচ্ছে মধ্য বা হিমাচল হিমালয়, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়, ঠিক আছে। আর এই যে তিনটা দেখছো, এই তিনটা মিলে হচ্ছে ট্রান্স হিমালয়। এইবারে এই তিনটে পিকের নাম কিন্তু জিজ্ঞেস করে। এখানে ট্রান্স হিমালয়ে মনে রাখবে যে টোটাল কিন্তু 4টে পর্বত আছে, কিন্তু আমরা 3টে কেন দেখাচ্ছি না, 4টে পর্বতের মধ্যে একটা পর্বত আমার তিব্বতে আছে। ভারতবর্ষে কিন্তু 3টে পর্বত আছে। কি কি আছে, এটা হচ্ছে কারাকোরাম, ভালো কথা, এটা হচ্ছে লাদাখ, আর এটা হচ্ছে জাসখার। কি বললাম, কারাকোরাম, লাদাখ, জাসখার, 3টে পিক। আরেকটা পিক আছে সেটার নাম হচ্ছে কৈলাস, ঠিক আছে, যে কৈলাসটা কিন্তু তিব্বতে আছে, ঠিক আছে, তিব্বতে আছে, তার জন্য আমি এখানে দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে এইখানে আমার এই যেভাবে আমার নদী আমার আঞ্চলিক ভাবে বা ভৌগোলিক ভাবে আমার শ্রেণী বিভাগ করেছে, সেরকম এখানেও কিছু লাইন আছে। যেমন শিবালিক আর মধ্য যে হিমালয়, তার মধ্যে যে লাইনটা গেছে তাকে বলি এমবিটি। মনে রাখবে, এটা ইংরেজিতে মনে রাখতে হবে, এমবিটি। এমবিটির ফুল ফর্ম হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট,
তারপর মধ্য হিমালয় এবং হিমাদ্রি হিমালয়কে ভাগ করেছে কে? এমসিটি। এমসিটির ফুল ফর্ম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট, ঠিক আছে। আর ট্রান্স হিমালয় আর হিমাদ্রি হিমালয়কে কে ভাগ করেছে? না সুচার লাইন। ট্রান্স হিমালয় আর হিমাদ্রি হিমালয়কে ভাগ কে করেছে? না সুচার লাইন, ঠিক আছে। তাহলে এরপর এখান থেকে আর কি কি জানতে পারি? না শিবালিক হিমালয়ের উচ্চতা মোটামুটি ধরে রাখো 600 থেকে 1500 মিটার, ঠিক আছে। মধ্য হিমালয়ের উচ্চতা 2500 থেকে 5000 মিটার। আর হিমাদ্রি হিমালয়ের উচ্চতা হচ্ছে অ্যাবাভ 6000, ঠিক আছে। আর ট্রান্স হিমালয় তো পিছন দিকে আছে, ঠিক আছে। তাহলে এই যে মধ্য হিমালয়, শিবালিক হিমালয়, হিমাদ্রি হিমালয়, এখান থেকে আরো কি কি কোশ্চেন আছে? যত রকমের টুরিস্ট প্লেস, কি না টুরিস্ট প্লেস যেখানে ভ্রমণ করে মানুষ, সেই যত টুরিস্ট প্লেস আছে সেইগুলো সব অবস্থিত হচ্ছে এই মধ্য হিমালয়, ঠিক আছে। যত টুরিস্ট প্লেস আছে সেগুলো সব অবস্থিত হচ্ছে মধ্য হিমালয়। তাহলে মধ্য হিমালয় কি আছে? এইগুলোতে আছে টুরিস্ট প্লেস। শুধু একটা মনে রাখবে, একটি এক্সেপশনাল আছে, সেটির নাম হচ্ছে দেরাদুন। এই দেরাদুন টুরিস্ট প্লেসটি শুধু শিবালিকে অবস্থিত। দেরাদুন, দেরাদুন কিন্তু শিবালিকে অবস্থিত। বাকি সমস্ত যতগুলো টুরিস্ট প্লেস আছে সেগুলো সব মধ্য হিমালয়ে অবস্থিত। মানালি, কুলু, ঠিক আছে, মুসরি, সমস্ত কিছু মধ্য হিমালয়ে অবস্থিত। আচ্ছা, হিমাদ্রি হিমালয় কি অবস্থিত? যত পিক আছে, পিক পিক আছে মানে শৃঙ্গ, যত শৃঙ্গ আছে, উঁচু উঁচু যে শৃঙ্গগুলো আছে সেগুলো সব কোথায় অবস্থিত? না হিমাদ্রিতে অবস্থিত। হিমাদ্রিতে যত পিক আছে তত সবগুলো হিমাদ্রি হিমালয়ে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আমরা যে উত্তরের পার্বত্য অঞ্চল পড়লাম, তার পশ্চিমতম পিক কি আছে? পিক মানে কোথায় আছে? সেটা হিমাদ্রি হিমালয়। এবং পূর্বতম পিক কি আছে? ঠিক আছে, এটা আমরা জানতে হবে। পূর্বতম পিকের নাম হচ্ছে নামচা বারোয়া, ঠিক আছে। আর এই যে এখানে পিওকে পাক অকুপায়েড কাশ্মীর আছে, এখানে কি আছে? এখানে আছে নাঙ্গা পর্বত, ঠিক আছে। তাহলে এদিকে পূর্ব দিকে কি আছে? নামচাওয়ারা, আর পশ্চিম দিকে নাঙ্গা। তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচাওয়ারা পর্যন্ত আমাদের এই হিমালয় বিস্তৃত, ঠিক আছে। এরপর এই হিমালয় থেকে কিছু কিছু পিক সম্পর্কে আমরা জানবো। নাহলে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ কি? না মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয়ে অবস্থিত, কিন্তু আমাদের ভারতবর্ষে অবস্থিত না। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? না এই যে এখানে নেপালে, নেপালে অবস্থিত হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের অনেকগুলো নাম আছে। মাউন্ট এভারেস্টকে পিক 15 বলে, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট আরেকটা নাম হচ্ছে পিক 15, ঠিক আছে। আচ্ছা, মাউন্ট এভারেস্টকে নেপালে বলে সাগর মাথা, ঠিক আছে। তিব্বতে বলে চোঙ্গমাঙ্গ, ঠিক আছে। এই তো বিভিন্ন নাম আছে। তাহলে এইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, 8848 মিটার উচ্চতা আছে মাউন্ট এভারেস্টে। আচ্ছা, ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন বা কেটু। গডউইন অস্টিন বা কেটু হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কোথায় আছে? এইখানে, এই যে এইখানে কারাকোরাম পর্বতে আছে। কারাকোরাম পর্বতে আছে গডউইন অস্টিন বা কেটু। কেটুর উচ্চতা হচ্ছে 8611 মিটার, ঠিক আছে। 8611 মিটার। কোথায় আছে? কারাকোরাম, হিমালয় নেই, ট্রান্স হিমালয় আছে, মানে কারাকোরাম পর্বতে কেটু আছে। কিন্তু এটা পিওকে তে অবস্থিত, মানে পাক অকুপায়েড কাশ্মীর, তাই পাকিস্তান যেটা দখল করে দিয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে উচ্চতম শৃঙ্গ আছে সেটা আছে ঠিক এইখানটাতে, এই যে এটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে ভারতবর্ষে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কারাকোরামে অবস্থিত হচ্ছে কেটু, হিমালয়ে অবস্থিত নয় কিন্তু।
তাহলে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এইটা, এটার নাম কি? কাঞ্চনজঙ্ঘা। এটা উচ্চতা হচ্ছে 8,598 মিটার। কাঞ্চনজঙ্ঘা উচ্চতা হচ্ছে 8,598 মিটার হয়েছে। আচ্ছা, কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘার 1/3 অংশ আমাদের ভারতবর্ষে অবস্থিত, আর বাকি 2/3 অংশ কিন্তু আমার নেপালে অবস্থিত। ঠিক আছে, এরপর আমাকে জানতে হবে যে কমপ্লিটলি ইন্ডিয়াতে অবস্থিত, মানে পুরোটাই ভারত, এটা পাক অকুপাইড কাশ্মীর অবস্থিত, পুরোটাই ভারতবর্ষে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, এইখানে একটি পর্বত আছে তার নাম হচ্ছে নন্দা দেবী, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে মাত্র 7,814 মিটার। নন্দা দেবী 7,814 মিটার নন্দা দেবী। এটা হচ্ছে কমপ্লিট ইন্ডিয়ার অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। ঠিক আছে, বুঝতে পারা গেছে এখানে পিক গুলো। আচ্ছা, এরপরে আমাকে এখানে এই যে হিমালয়ে আরোহণকারী মহিলাদের সম্পর্কে জানতে হবে। এখান থেকে পরীক্ষা এখন খুব কোশ্চেন আসছে। তাহলে হিমালয়ে যে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন? ঝুনকো তিবে। ঠিক আছে, প্রথম মহিলা ছিলেন ঝুনকো তিবে। কোথা থেকে? না জাপান থেকে। আচ্ছা, আর ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন? না বাচেন্দ্রী পাল। ঠিক আছে, ভারতীয় প্রথম মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল। কত সালে গেছিল? 1984 খ্রিস্টাব্দে। আর ঝুনকো তিবে কত সালে উঠেছিল মাউন্ট এভারেস্টে? না 1975 খ্রিস্টাব্দে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, সন্তোষ যাদব বলে একজন মহিলা ছিলেন, তিনি হিমালয় এর যে মাউন্ট এভারেস্ট আছে সেখানে 2 বার চড়েছিলেন। ঠিক আছে, এখান থেকে এইটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী দিনে আমি ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগটা আরো এগিয়ে নিয়ে যাবো।